তোরা চুরি করছিস, চোর এমনিতে কয়েকদিন পরে চুরি করবি, ভোটে আসছিস চুরি করা। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবে চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়েকদিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব, ওইটার নাম ভোটের অধিকার ফিরাই দেওয়া? হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চাপ। আজকে আমাদের একটা বিদায় বৈঠক ছিল। আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া হয় নাই। আমরা আমাদের কাজকর্ম একটু রিফ্লেক্ট করলাম। তারপর একটা নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি মনে করেন? নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন? ইজ দিস দ্য রাইট থিং টু ডু? ওনাকে আসা উচিত? ওনাকে আসলে ওনাকে আমরা ওয়েলকাম করা উচিত কিনা বলেন? যদিও এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে মুসলিম বিদ্বেষী হেড অফ স্টেট এবং মাইনরিটি নির্যাতনের একজন নির্যাতনকারী ভয়াবহ। অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়, তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার জামাত এনসিপির ক্ষমতা শেষ করে দিল বিএনপি। দর্শক শ্রোতা, কি কারণে তারা এমনটা করলো, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দূর সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আজকে আমাদের একটা বিদায় বৈঠক ছিল। আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া হয় নাই। আমরা আমাদের কাজকর্ম একটু রিফ্লেক্ট করলাম। তারপর আমাদের শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হলো। আমরা আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, সবাই একসাথে হয়ে শেষ বৈঠক করার মতোই। আর শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি, যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এর পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। সেটা কখন স্যার? মানে 4টার সময়। আর কারা কারা আমন্ত্রিত হবে এটা আপনার কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদেরই করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমার সম্পর্কে কোনো জানা নাই। আমি শুধু আজকে শুনেছি যে আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। দক্ষিণ প্লাজা যে মন্ত্রী সার্ক কান্ট্রির মধ্যে ভারত পড়ে না? হ্যাঁ, দক্ষিণ প্লাজায় শপথের সবসময় দেখে এসেছে বঙ্গভবনে শপথ হয়। দক্ষিণ প্লাজায় শপথের কোনো কারণ আছে? দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা যেটা সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, আমরা জুলাইয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই গণ অভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু ডিফারেন্ট। তো এইটাকে, আর তাছাড়া এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। এই সংসদের সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল। এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন, সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সবকিছু বিবেচনা করে, হয়তো সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। ক্যাবিনেটের শপথ তো রাষ্ট্রপতিই পড়াচ্ছেন, বলেছে। আপনাদের আসলে প্রশ্ন নাই, কারণ আমি যেটা বলেছি। নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি মনে করেন? নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন? ইজ দিস দ্য রাইট থিং টু ডু? ওনাকে আসা উচিত? ওনাকে আসলে ওনাকে আমরা ওয়েলকাম করা উচিত কিনা বলেন? যদিও এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে মুসলিম বিদ্বেষী হেড অফ স্টেট এবং মাইনরিটি নির্যাতনের একজন নির্যাতনকারী, ভয়াবহ নির্যাতনকারী উনি। ইন্ডিয়াতে মাইনরিটি নির্যাতনকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি যে যদি নরেন্দ্র মোদী আসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত, সমান সমান, একদম মানে আপনার ইকুয়াল। বিকজ মনে রাখবেন, এটা যদি বুঝতে ব্যর্থ হন যে আগামীর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে এই অগ্রাসনে পাকিস্তান, তুরস্ক, সৌদি
ইজিপ্ট, এই যে অ্যালায়েন্সটা আমাদের আছে, এর বাহিরে বাংলাদেশ গেলে বাংলাদেশকে একদম শেষ করে ছাড়বে। এটা মাথা রাখবেন। মোদি নট ওয়েলকাম। আপনি বলছেন নরেন্দ্র মোদি ইজ নট ওয়েলকাম। ওয়াই? Because let's not forget, Rakin, we have given the mandate to this government, and that is the 213 seats that they obtained or they got, right? They're a superpower. They're one of the most super powerful government in terms of people's mandate we have in Bangladesh. They have this mandate. They can do whatever they want to do. আপনারা কি মনে করেন? আপনারা আমাকে বলেন যে উনি এই মুহূর্তে তারা ম্যান্ডেট আছে বিএনপির, তাকে যা ইচ্ছা তাই করতে পারেন তারা। সুতরাং আপনি কিভাবে বলবেন যে উনাকে আপনার কি মানে উনাকে আমন্ত্রণ জানানো উচিত না? প্রশ্ন হলো উনি স্পেশাল কেন? ওয়াই ইন্ডিয়া and India Prime Minister is so special for anything? I don't see any reason. Yes, we have to have a good relationship. We should. But he's not anything special. আবারও সেই একই থাকে। এবং এখানে বলে রাখি, বিএনপির মানে গভর্নমেন্টে যারা আছেন তারা যদি বুঝতে ব্যর্থ হন যে এই মোদি এবং অতিরিক্ত ভারত প্রীতি বিপদ ডেকে আনবে, তাহলে মাথায় রাখবেন না, বুঝতে ব্যর্থ হন, সমস্যা আছে আগামীতে। কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে যে জায়গাতে মানুষকে ঘৃণা করে তার নাম কে জানেন? তার নাম হলো আপনার ভারত এবং ভারতের এই গভর্নমেন্টকে। সবার আগে ভারতীয় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি, নট ইন্ডিয়ান পিপুল। Indian people, we have nothing wrong with them, or nothing, no problem whatsoever with Indian people. But the government and then Indian, the Prime Minister. So, এখন আমি প্রশ্ন, ওনাকে বাংলাদেশের মানুষের খুবই দুঃখজনক এটা এই হাদির বাংলাদেশে যদি এগুলা ঘটে খুবই দুঃখজনক। But they have the mandate. You have to understand that. হাদির বাংলাদেশে এই এদের আস্ফালন, এদের প্রতিধ্বনিত ধ্বনিত হবে বাংলাদেশের মাঠঘাট। It's sad. It's a sad story though. Very, very sad, ladies and gentlemen. I do apologize. I understand your feelings. You know what I mean? Please forgive me. We cannot do anything else. We tried our best. We've been doing for a long time. So, উনি আসবেন, উনার মানে হাদির এই রক্তাক্ত বাংলাদেশে মুদির মতো কসাই, যে কসাইদেরকে বাংলাদেশের মানে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কসাই বাংলাদেশে আসতেছে। Sad story for Bangladesh. Sad. It's disgusting. You know what I mean? Very sad আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এবং এই বাংলাদেশে এই সরকার মানে 2 দিনের ভিতরে ভুলে গেছে যে এই জুলাই যোদ্ধা, এই জুলাইয়ের সবার উত্থানের কারণেই উনারা ক্ষমতায় এবং আজকের এই বাংলাদেশ, এটা ভুলে যাবেন তারা এত সহজেই। তবে কিছু মানুষ আছেন এই সরকারে, এরা ভুলবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা আমার একটা মানে পজিটিভ জিনিস। তবে আমি বলি যে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো যেতে পারে, সেই সাথে যেন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। কিপ দ্য ব্যালেন্স। মনে রাখবেন, পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নাম্বার 1 একটা দেশ এই মুহূর্তে পৃথিবীতে, নাম্বার 1 মিলিটারি পাওয়ারফুল এবং অ্যালায়েন্সের ক্ষেত্রে। এটা ভারত বুলুন্টিত করতে যাচ্ছে, করাচি মানে ঢাকা ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে, আমাদের যে সামরিক চুক্তিগুলো সেগুলো বন্ধ করতে যাচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম আপনি এগুলো শেষ করে চলে যান, এগুলো একদম কমপ্লিট করে চলে যান, যেন তারা না করতে পারে। এখানে একজন মানে মন্ত্রী হবেন এই সরকারে, যিনি গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী। আমি খুবই শঙ্কিত এই লোকটাকে যদি এই পজিশনে দেওয়া হয়, নাম বলতে চাই না, কারণ উনার ডার্ট অলরেডি মানে ভারতের রয়ের কাছে, মানে মেয়ে নিয়ে হোটেলে ঘুমানোর কুকীর্তি ভারতের রয়ের কাছে। এই অবস্থায় যদি ওনাকে মন্ত্রী বানানো হয়, ইটস গোনা বি ডেঞ্জারাস। এটা দেশ জিম্মি হবে নিশ্চিত করে বলতে পারি আমি এখানে। আই হোপ এটা ঘটবে না। এবং আমি একটা মানে খুশির খবর বলি, এই সরকারে দেখলাম আলতাফ হোসেন চৌধুরী, ওনাকে পুলিশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে। ইফ সো, এটা যদি বানানো হয় আমি খুশি ভাই। অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়নি, তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আপনারা মানবেন না? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। 2 প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারাদিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গেছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়নি। আমি যদি ঠিক এর আগের নির্বাচনের প্রসঙ্গে যাই, যে নির্বাচন আমরা এর আগে দেখেছি, সেখানে কিন্তু বারবারই অভিযোগ উঠেছে, 2024 নির্বাচনে অভিযোগ উঠেছে, 2018 নির্বাচনে অভিযোগ উঠেছে। আপনার মনে থাকবে যে বলা হচ্ছে রাতের নির্বাচন, 2018 বলা হয়েছিল রাতের নির্বাচন। এর আগের বারে যে নির্বাচন আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি সব মিলিয়ে 40% মতো ভোট পড়েছিল, 40% ভোট পড়েছিল। সুতরাং আপনারা আজকে যে অভিযোগটা আনছেন সেটা কতটা ভ্যালিড বলে আপনার মনে হয়? আপনি বলছেন সেই 2014 সালের নির্বাচন যেখানে বিএনপি বয়কট করেছিল, এখানে তো কেউ বয়কট করে না, এখানে বাধ্যতামূলক গায়ের জোরে। 2024 নির্বাচনে 40% ভোট পড়েছিল। 2024 আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করেছিল, এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে আনতে। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে, আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতাকর্মীরা জেলে, তাদের অফিস কিছুই নাই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়?
ভোটের সংখ্যা এখন পর্যন্ত 50% ক্রস করে নাই, আর এখানে তো অনেক কারচুপি হয়েছে। তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখনো ভোট দেন এই নির্বাচনে। আমি সেই প্রশ্নটাই আসলে আপনাকে করছিলাম যে এর আগেও আমরা বাংলাদেশে এরকম নির্বাচন দেখেছি যেখানে 40%, 50% ভোট পড়েছে এবং তারপরে গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। সুতরাং যে অভিযোগটা আপনাদের তরফ থেকে করা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে ভোট হয়নি কিংবা যথেষ্ট পরিমাণ ভোট পড়েনি, সুতরাং এই ভোটকে আপনারা মানছেন না, যদি আপনারা না মানেন তাহলে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে? আবারও বলছি, গত নির্বাচনগুলো তো কেউ বিএনপিকে জোর করে বাদ দেয় নাই, তারা নিজের ইচ্ছায় বয়কট করেছে, তাদের ভোটাররা ভোট দেয় নাই কারণ বিএনপি বয়কট করেছে। এখানে তো কেউ বয়কট করেনি, এটা তো সাজানো একটা নির্বাচন, এটা তো শুরু থেকেই সাজানো, কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অন্যগুলো দলকে। আপনারা কি তাহলে নির্বাচন মানছেন না? না, অবশ্যই মানছি না। কিভাবে মানবো? একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকারকেও আপনারা মানবেন না? না, সেটা তো কোনো বৈধ সরকার হবে না। যদি তাই হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে, যেই ক্ষমতায় আসুক দেশের মানুষ এটা বুঝবে, দেশের দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয়। গত 1.5 বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আপনার কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, আরো হবে। আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে ভাঙন তৈরি হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ নির্যাতিত এখন, তো এখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমাদের হাজার গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার নেতারা কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজারের দেশ ছেড়ে ভেঙে যেতে হয়েছে কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরনো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতেই দেখা যাবে। তোরা চুরি করছিস, চোর এমনিতে কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করা। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবে চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরাই দেওয়া? এই হাসিনা যেমনি চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। তোদের ভোট দিয়েছে, আপনারা সেই ভোট গণনা করে সেই রেজাল্টটা আপনারা ঘরে আনতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। তারপরেও মন্দের ভালো হইল, এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল সেটা তারা চিনতে শিখেছে। যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম মেয়েরা সরকারি গাড়ি নিয়ে সংসদে যাবে, ভাই পেটটার মধ্যে, আপনার বাচ্চার পেটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা, চুরির টাকা, পাবলিকের চুরির টাকা নিয়ে আপনার ঘরে, তো ভাব ছুতান কেন? আপনারা চুরি করে তারপরে এমপি হইছেন, চোরের মতো থাকবেন, ভাব মারার কিছু নাই। তো এই চোরেরা যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদেরকে দেখায় রাখলাম। একটু নিজের ছোট মনে হয় না? যারা মনে করে বোধহয়, আমি আমার ইয়েতেও দেখলাম, আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এবারটা আমি কি চুরি করছি? আমি চোর, আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা। তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, বিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো আগে। প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউয়েন্সি, কিন্তু যেটা হয়েছে কোন জায়গায় কম হয়েছে, বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনাদের দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি, ভাই এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আরবার নির্বাচন করব, বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে নাকি এই তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময়, আমার পেজে যায়েন ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দিবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিয়ে যাবে না। আর শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলেও ওইটা ধানের শীষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যায় দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। তা আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর এমনিতে কয়দিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবেই চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরাই দিব,
তো এইটার নাম ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।